নাও জাদুর টিভি। তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো, আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে। এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতেও। তোর জিনিস খুব পুরনো আর ভেঙে যেন না যায় বন্ধু। হ্যাঁ রে জুমা, এই কার্টুন ভিডিওটা তো খুব সুন্দর, দেখে তো আমার খুব মজা লাগছে। দুই বন্ধু কি সুন্দর করে খেলা করছে। এই কার্টুনটার নাম কি রে জুমা? এই তুই চুপ থাকবি? তো জ্বালায় তো আমি ঠিক মতো টিভি দেখতে পারি না। টিভি দেখার সময় সব সময় তুই কানের কাছে বসে কথা বলিস, এত জ্ঞান জ্ঞান করবি না তো। বুঝিস না যখন, তখন তোর আর টিভি দেখা লাগবে না। যা তো এখন শান্তিতে আমাকে একটু টিভি দেখতে দে। এই টিয়া, এই কোথায় গেলি রে তুই? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। ঘরে যে কত কাজ পড়ে আছে, আর এই মেয়েটা কোথায় গিয়ে যে পড়ে আছে কে জানে বাপু। কি হয়েছে মামি, এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করবো না তো কি করব? তোর নাম ধরে কীর্তন গাইবো নাকি? হ্যাঁ, ঘরে যে এত কাজ পড়ে আছে, এইসব কে করবে শুনি? তুই এতক্ষণ কি করলি শুনি? মামি, আমি তো গোছানো সব কাজ করে ফেলেছি। থালা বাসন মেজেছি, ঘর ঝাড়ু দিয়েছি। এখন আমি জুমার সাথে বসে একটু টিভি দেখছিলাম মামি। কি, তুই কাজ ফেলে টিভি দেখছিস? আবার এত বড় মুখ করে বলছিস যে কাজ করে ফেলেছিস? কোথায় কাজ শেষ করেছিস রে টিয়া? তুই তো এখনো চুলায় আগুনই ধরাসনি, আবার এত বড় বড় কথা বলছিস। মামি, তুমি আমাকে আর বকো না। আমি এক্ষুনি গিয়ে রান্না বসাচ্ছি। মামি, রান্না হলে আমাকে একটু টিভি দেখতে দিও। আমার না টিভি দেখতে খুব ভালো লাগে। যা, আগে গিয়ে রান্নাটা শেষ কর, পরে ভেবে দেখবো টিভি দেখবি কি না। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আমাকেও সাথে করে কেন নিয়ে গেলে না? আমার যে এত কাজ করতে আর ভালো লাগে না। আরে টিয়া, তুই একা একা কার সাথে বিড়বিড় করে কথা বলছিস? এখনো কি রান্নাটা হলো না? আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না করে খাবার নিয়ে আসতে? ওইদিকে আমার মেয়েটা খিদে জ্বালায় ছটফট করছে, আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি? এইদিকে তুই একা একা বসে বিড়বিড় করে কথা বলছিস। এই তো মামি, এক্ষুনি হয়ে যাবে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই রান্নাটা দেরি হয়ে গেল। মামি, তুমি ঘরে যাও, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। যত সব নেকামি, কাজ করতে গেলে অসুস্থ হওয়ার বায়না ধরে। এই খিরে, টিভি দেখার সময় তো দেখছি শরীরটা খুব ভালো থাকে, ডং দেখে আর বাঁচছি না। যত সব নেকামি, টিভি দেখার সময় দেখছি খুব মনোযোগ দিয়ে টিভি দেখিস। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়ে আয়। মামি, ও মামি, আমার না সবগুলো কাজ করা শেষ। এখন আমি তোমাদের সাথে বসে একটু টিভি দেখি। এসেছে মহারানী টিভি দেখতে। যেই না দেখেছে আমি আর আমার মেয়ে বসে টিভি দেখছি, সেই না উনি চলে এসেছে টিভি দেখতে। এখনো অনেক কাজ বাকি আছে, বুঝেছিস? ঘরে গিয়ে দেখ, অনেকগুলো ময়লা কাপড় রাখা আছে। যা, সেইগুলো নিয়ে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। মামি, তুমি আমার সাথে কেন এমন করো? তুমি তো ঝুমাকে কত আদর করো, কত ভালোবাসো। ওকে তো টিভি দেখতে একটু বারণ করো না। তাহলে আমাকে কেন তুমি টিভি দেখতে দাও না মামি? আমাকে দিয়ে কেন এত কাজ করাও তুমি? আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুয়ে তারপরে টিভি দেখবো। এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে টিয়া, তুই এই ভর দুপুরে এতগুলো কাপড় ধুতে চলে এসেছিস, আর মনটা খারাপ করে আছিস কেন? তোর মামি কি তোকে আবারও বকেছে? কাকিমা, আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। কাকিমা, আমার মনটাও খুব খারাপ। আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু মামি আর জুমা আমাকে টিভি দেখতে দেয় না, আর বলেছে আগে কাজগুলো সব শেষ করে আয়, তারপর দেখতে দিব। আর যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কখনোই আমাকে এত কাজ করতে হতো না। মা আমাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ রে মা টিয়া, কি করবি বল? ছোটবেলা তোর মা বেঁচে থাকতে তোকে যে ভীষণ আদর করতো। আজ যদি তোর মা বাবা বেঁচে থাকতো,
তাহলে তোকে রানীর মতো করে রাখতো রে। তোকে দিয়ে তো কোনো কাজই করাতো না, সারাদিন বসে বসে টিভিও দেখতে পারতি। কি করবি বল, মামার বাড়িতে যেহেতু থাকিস তাহলে তো এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। তুই এক কাজ কর, এইসব কথা তুই তোর মামাকে খুলে বল। মামা, তুমি তো আমার আর কোনো খোঁজ খবরই রাখো না। আমি যে কেমন ভাবে দিন পার করছি সেটাও তো একবার জিজ্ঞেস করো না। মামা জানো, মামি না সব সময় আমাকে বকাঝকা করে, আমাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করায়। আমার যে খুব টিভি দেখতে ইচ্ছে করে, কিন্তু মামি আমাকে একটু টিভি দেখতে দেয় না। আর আমার মা বাবা মরে যাওয়ার আগে তো আমাদের সব জায়গা সম্পত্তি তোমাকেই দিয়ে গেছে মামা। তাহলে মামি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে? তুমি কেন কিছু বলো না মামা? টিয়া, তোর মামি যদি সত্যি এমনটা করে থাকে তাহলে তো অনেক বড় অপরাধ করেছে রে মা। তোর মা বাবা মারা যাওয়ার পর তোর সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা দাঁড়া, আমি আজই তোর মামির সাথে কথা বলছি। টিয়া যখন মামার সাথে কথা বলছিল তখন ঘরের বাইরে থেকে মামি সব কথা শুনছিল। এই ছোট লোক শেফার বাচ্চাকে আজ আমি মজা দেখাবো। আমার নামে নালিশ করছে মামার কাছে, দাঁড়া আজ তোর খবর আছে। এই টিয়া, এই নেকা কান্না করে তো আমার নামে মামার কাছে খুব নালিশ করেছিস। আমার ঘরে বসে বসে খাস, আবার আমার নামে বদনাম করে বেড়াস। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, না হলে আজ তোকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। আর শোন, এই বাড়ি থেকে যাবি তো যাবি, আর কোনোদিন ভুলেও এই বাড়িতে ফিরে আসবি না, বুঝলি? মামি, আমার সাথে এরকম করছো কেন? কোথায় যাব আমি তোমাদেরকে ছেড়ে বলো? দয়া করে আমাকে তাড়িয়ে দিও না মামি। এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি, না হলে তোকে আমি আজ এক্ষুনি মেরে ফেলবো। এরপর টিয়া মামির ভয়ে বাড়ি থেকে চলে যায়, আর টিয়া বাড়ির পাশে লাউ পুকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। মা বাবা, তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে? আমার যা আর ভালো লাগে না। তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও, আমি যে আর বাঁচতে চাই না। বাবা মা, আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। ছোট্ট টিয়া, তুমি এইভাবে কান্না করছো কেন? তোমার কিসের এত দুঃখ আমাকে বলো, আমি তোমার সব দুঃখ শেষ করে দিব। এরপর টিয়া জাদুর লাউ গাছের কাছে সব কথা খুলে বলে। আহারে, তোমার সাথে তো দেখছি অনেক অন্যায় হয়েছে। দাঁড়াও, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি। এই নাও জাদুর টিভি, তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো। আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে। এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতেও পারবে, তোমার আর কোনো দুঃখ থাকবে না। তুমি সত্যি বলছো লাউ গাছ? এখন থেকে আমি টিভি দেখবো? ও কি মজা! আর আমি এই টিভিগুলো বিক্রি করে আমার জন্য সুন্দর করে একটা ঘরও বানাবো। এরপর টিয়া টিভিগুলো নিয়ে বাজারে চলে যায়। টিয়ার টিভিগুলো দেখতে খুব সুন্দর ছিল, আর সস্তা হওয়ায় সবাই খুশি মনে টিয়ার কাছ থেকে টিভিগুলো কিনে নিয়ে যায়। আর এইভাবে টিয়া টিভি বিক্রি করে সুন্দর একটা বাড়িও বানিয়ে ফেলে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। এই নাও জাদুর ড্রাগন বাড়ি, এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে, তোমরা যখন যেটা চাইবে। মা টিয়া, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। মা, আমি যাব তোমার সাথে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না। মারে দেখ, বাইরে কেমন রোদ পড়েছে, এই রোদের মধ্যে বাইরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক। তাছাড়া আমার হাতেও তেমন কোনো টাকা পয়সা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমি শুধু তোমার সাথে যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না।
তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না কিন্তু। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, টিয়া তখন পাশের দোকানের ড্রাগনগুলো দেখছিল আর মাকে বলে, মা, এই যে দেখো, পাশের দোকানে ড্রাগনগুলো কত সুন্দর। ড্রাগনগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কি লাল লাল, তাই না মা? তুমি আমাকে ড্রাগন কিনে দাও না মা। টিয়া, এই জন্যই তোকে আমি আমার সাথে করে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলেই কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি রে মা। এখন আমি তোকে কি করে ড্রাগন কিনে দিব বল? আর এই ড্রাগনগুলো তো দেখছি ভাগিনী বাবির। ভাগিনী বাবি তো টাকা ছাড়া আমাকে একটা ড্রাগনও দিবে না। এমনিতে আমার বাসা ভাড়াটা বাকি আছে। আয় বলে দেখি বাকিতে দেয় কি না। যদি দেয় তাহলে কিনে দিব, না হলে কিন্তু অন্য দিন। ভাগিনী ভাবি, আপনার ড্রাগনগুলো দেখতে তো খুব সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানে ড্রাগন খাওয়ার জন্য বায়না ধরেছে। আমার হাতেও কোনো টাকা নেই। যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি আমাকে কিছু ড্রাগন দিতেন, পরে না হয় আমি টাকাটা দিয়ে দিব। এ কি বললি তুই শেফালি? বাকিতে ড্রাগন দিব? আমি বাকিতে কোনো ড্রাগন বিক্রি করি না। টাকা দে, তারপরে ড্রাগন দিব। আর তুই তো গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রিতে থাকছিস, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না, আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না? যা আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয়। ভাগিনী ভাবি, আপনি তো সবই জানেন। টিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি। আমাকে একটু সময় দিন না ভাগিনী ভাবি। আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একেবারেই আপনাকে দিয়ে দিব। তোকে সময় দিব? একদমই না। তোকে সময় দিতে দিতে আজ 2 মাস হয়ে গেল, বাড়ি ভাড়াটা দিচ্ছিস না, এখন আবার বাকিতে এসে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না তোদের? আজই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়ে দেখে আমার বাড়িটা আবার ভাড়া দিয়ে দিব। তারপর শেফালি শিয়ালিনী ও টিয়া বাঘিনীর কথায় মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে, আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য বাঘিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো। আমি আর ড্রাগন খেতে চাইবো না মা। ড্রাগন খেতে চেয়েছি বলেই তো বাঘিনী কাকিমা তোমাকে কত বকাঝকা করলো, আর বাড়ি থেকেও বের করে দিল। আমি আর কখনো ড্রাগন খেতে চাইবো না। তুই মন খারাপ করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা দিতে পারিনি রে মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করছি, বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিব রে মা? এখানে তো আশেপাশে কোনো বাড়িঘরও দেখছি না। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে মা? চল মা, আর একটু সামনে এগিয়ে যাই, গিয়ে দেখি কোনো বাড়িঘর খুঁজে পাই কি না। ও মা, আমার জন্য কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। আমার অনেক ক্ষুধাও পেয়েছে। আর একটু ধৈর্য ধর রে মা, আশেপাশে কোথাও কোনো বাড়িঘরও দেখছি না। দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে। আল্লাহর উপর ভরসা রাখ রে মা। মা দেখো না, গাছে একটা ড্রাগনের মতো ফল ধরে আছে। চলো না মা, গিয়ে দেখি এটা কি ফল। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আমাকে ফলটা পেড়ে দাও না মা। এ কি কাণ্ড, লেবু গাছে ড্রাগন ফল ধরেছে! সবই আল্লাহ তাআলার ইচ্ছা। দেখ মা, লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে। দাঁড়া, আমি এক্ষুনি তোকে ড্রাগন ফলটি পেড়ে দিচ্ছি। ও মা, লেবু গাছে ড্রাগন ফল। ড্রাগন ফলটি দেখতে কি সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গাছ থেকে ড্রাগন ফলটি পেড়ে দাও না মা। এরপর শেফা ড্রাগন ফলটি ছুঁতেই
ড্রাগন ফল থেকে একটি পরী বেরিয়ে আসে। ও মা, ড্রাগন ফল থেকে কি সুন্দর পরি বেরিয়ে আসলো। একই পরী, তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাদের সবকিছু খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি কত সুন্দর। আজ আমি সারাদিন এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব। আজ আমার অনেক খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে। আরে আরে, কি সুন্দর ড্রাগন ফলের গাছ! এত সুন্দর ড্রাগন ফল দেখে তো আমার অনেক ক্ষুধাও লেগে গেছে। যাই, আমি বরং কিছু ড্রাগন ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আরে বাহ, ড্রাগন ফুল দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু ছিল। এরপর আমি ড্রাগন খেয়ে ছাল ফেলার সময় এক তান্ত্রিক বাবা মাথার উপরে পড়ে। কার এত বড় সাহস আমার মাথায় ড্রিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে? ও তুই, এই পরি, তোর এত বড় সাহস আমার ধ্যান নষ্ট করার জন্য ঢিল মেরেছিস? না না তান্ত্রিক বাবা, আমি ইচ্ছে করে ঢিল মারিনি গো। আমি তো পরিরাজ্য থেকে এই বনে ঘুরতে এসেছি, আর ড্রাগন ফল খেয়ে ফেলার সময় আপনার মাথার উপর পড়ে গেছে। আমি তো আপনাকে খেয়াল করিনি তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন। আমি ইচ্ছে করে কোনো কাজ করিনি। এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি, আর আমাকে সেই লেবু গাছে ড্রাগন ফল বানিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, কেউ যদি এই ড্রাগন ফলটি ছোঁয় তাহলে আমি এই ড্রাগন ফল থেকে বন্দিদশা থেকে মুক্ত হব। আজ তোমার কারণে আমি মুক্ত হলাম। তোমাকে অনেক ধন্যবাদ শেফা। ও এই ব্যাপার পরি, এখন তুমি তোমার পরিরাজ্যে চলে যাও, না হলে এই দুষ্টতান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে। তুমি অনেক ভালো শেফা, কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গহীন বনে কি করছো? তারপর শেফা পরীকে সব কথা খুলে বলে। না না, এটা ঠিক হয়নি তোমাদের সাথে। তোমাদের সাথে তো অনেক খারাপ হয়েছে। তোমার এই কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে। তোমরা যখন যেটা চাইবে তোমরা তখন সেটাই এই বাড়িতে পেয়ে যাবে। তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা যদি আজ আমাকে সাহায্য না করতে তাহলে আমিও আজ এই বন্দিদশা থেকে মুক্ত হতে পারতাম না। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা দেখো, আমাদের কি সুন্দর একটা বাড়ি হয়েছে, তাও আবার ড্রাগন বাড়ি। এই বাড়িতে আমরা নাকি সবকিছু পেয়ে যাব, যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমাদের উপর মুখ তুলে চেয়েছে। যাক, ভালোই হয়েছে। বাঘিনী ভাবে যদি আমাদেরকে তাড়িয়ে না দিত তাহলে আমরা এত সুন্দর ড্রাগন বাড়িটাও পেতাম না রে মা। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। হাঁটতে হাঁটতে তো অনেক খিদে পেয়ে গেছে। এত খিদে পেলে সারাদিন আমি কাজ করব কি করে? আর কাজ না করলে তো মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আরে, এই গাছটাতে তো দেখছি একটা কাঁঠাল ধরে আছে, কিন্তু সেটাও দেখছি আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল হলে তো খেতে পারতাম। কাঁঠালটা দেখতে কাঁচা হলেও এর ভিতরটা কিন্তু পাকা। তুমি কাঁঠালটা পেরে খেতে পারো। এ কি গাছ, তুমি আবার কথাও বলতে পারো? তুমি বুঝি জাদুর কাঁঠাল গাছ? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার গাছের কাঁঠাল পেরে খাচ্ছি। এরপর শেফা গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়ায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে সাহায্য করার জন্য। এখন মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারলেই অনেক ভালো লাগতো। এই কথা বলার সাথে সাথেই এক ঝুড়ি খাবার চলে আসে। এ কি, এখানে খাবার এলো কি করে? গাছ, তুমি কি আমাকে খাবার দিলে? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ কেউ যদি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার
মনের ইচ্ছার কথা বলে, তাহলে আমি তার 3টি মনের ইচ্ছা পূরণ করে দেই। তুমি তো দেখছি অনেক ভালো, তাহলে তুমি আমার আরো 2টি ইচ্ছে পূরণ করে দিবে, তাই তো? অবশ্যই দিব। বলো, তোমার আর কি কি ইচ্ছে পূরণ করে দিব? তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমার বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে থাকবে, কারণ আমার মেয়ে একা বাড়িতে থাকতে খুব ভয় পায়। তুমি ওর পাশে থাকলে আমি সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করতে পারবো, আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার আর খাবারের অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। তারপর শেফা কাঁঠালটিকে নিয়ে বাড়ি চলে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঁঠাল নিয়ে এলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা? তারপর শেফা তার মেয়েকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে টিয়া তো অনেক খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি তো অনেক ভালো। আমিও তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমার মনের ইচ্ছা পূরণ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমিও খেতে পারো। ও টিয়া কাঁঠাল থেকে কিছু অংশ খায়। ও মা, তোমার শরীরটা তো দেখছি আগের মতো হয়ে গেছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, এবার আমার ইচ্ছে শুনো। আমার 3টি বন্ধু আছে, প্রিয়া, মিনা আর টিনা। ওদের জন্য 3 প্যাকেট মিষ্টি দাও তো। ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে। টিয়া এই কথা বলার সাথে সাথেই সেখানে 3 প্যাকেট মিষ্টি চলে আসে। এরপর মিষ্টি নিয়ে টিয়া প্রিয়ার বাড়িতে চলে যায়। প্রিয়া, এই প্রিয়া, দেখ আমি তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। ও মা, তাই তো, তুই দেখি সত্যি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিস। তা টিয়া, তুই এই মিষ্টি কেনার টাকা কোথায় পেয়েছিস রে? নিশ্চয়ই তোর মা চুরি করে এনেছে, তাই না টিয়া? যাদের নিজের খাবার কিনে খাওয়া টাকা নেই, তারা আবার অন্যদের জন্য মিষ্টি কিনে খাওয়াবে? এ টিয়া, সত্যি করে বল, কোনো ডাস্টবিন থেকে এই মিষ্টিগুলো তুলে আনিসনি তো? না বাঘিনী কাকিমা, তুমি যা ভাবছো তা আসলে নয়। তারপর টিয়া বাঘিনীকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে বাঘিনীর মনে অনেক লোভ হতে থাকে। ও, এই ব্যাপার, ভালোই হয়েছে। আমরা কোনো বিপদে পড়লে কাঁঠাল থেকে সাহায্য নিতে পারবো। হ্যাঁ কাকিমা, তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে প্রিয়া, আমি তাহলে আসি। আবার মিষ্টি নিয়ে টিনা আর মিনাদের বাড়িতে যেতে হবে। এই আমি কি শুনলাম, জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে? তাহলে আজই আমি শেফার বাড়ি থেকে জাদুর কাঁঠালটা নিয়ে আসব, আর আমার যত ইচ্ছে আছে সবগুলো পূরণ করব। শেফা, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাগিনী ভাবি, কাজে যাচ্ছি। টিয়ার জন্য দাঁড়িয়ে আছি। টিয়া বাড়িতে আসলে আমি কাজে যাব। কেন, তুমি কিছু বলবে নাকি? মানে মাথাটা কয়দিন ধরে খুব বাজেভাবে ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই। শুনলাম তোর কাছে নাকি জাদুর কাঁঠাল আছে, আর সেই কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে। তাই বলি কি, আমাকে মাথা ব্যথার ওষুধটা কি তুই নিয়ে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। বাঘিনী কাকিমা, তুমি এইভাবে উকি ঝুঁকি দিয়ে কি দেখছো গো? তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে, আর সেটাই দেখছি। তোর মা এখনো আসছে না কেন? এই নাও বাঘিনী ভাবি, তোমার ওষুধ। মা টিয়া, তুই কাঁঠালের সাথে খেলা কর, আমি তাহলে কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। এরপর শেফা কাজে চলে যায়, আর বাঘিনী টিয়াকে বলতে থাকে, মা টিয়া, আমি একটু প্রিয়ার নানু বাড়ি যাচ্ছি, তুই প্রিয়াকে একটু ডেকে নিয়ে আয় তো। আমার মাথা ব্যথা করছে তো, তাই আর বাড়ি যেতে মন চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টিয়া প্রিয়াকে ডাকতে চলে যায়, আর এই সুযোগে বাঘিনী ঘরে ঢুকে কাঁঠাল খেয়ে কাঁঠালটিকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। বাঘিনী, তুমি এই কাঁঠাল আবার কোথায় পেলে? এই কাঁঠালের কাহিনী তোমাকে পরে বলছি, আগে তো আমার ইচ্ছেগুলো পূরণ করে নেই। হ্যাঁ মালিক, বলো তোমার কি কি ইচ্ছে পূরণ করতে হবে? এই কাঁঠাল, তুই আমাকে সোনার মোহর এনে দে। তারপর জাদুর কাঁঠাল জাদু করে বাঘিনীকে অনেক সোনার মোহর এনে দেয়। আরে বাঘিনী,
আমি তো এতক্ষণ তোমাকে পাগল ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি অনেক চালাক। আমাকে সব খুলে বলো তো, এই কাঁঠাল তুমি কোথায় পেয়েছো? তারপর বাঘিনী বাঘকে কাঁঠালের রহস্যের কথা বলতে থাকে। আর এইভাবেই সেই দিন কেটে যায়। সন্ধ্যার সময় শেফা শিয়ালিনী বাড়ি ফিরে আসে। কি রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, আমাদের কাঁঠালটা হারিয়ে গেছে। কি বলছিস এই সব? কাঁঠাল আবার কোথায় হারিয়ে গেল? চল তো দেখি ওই গাছের কাছে যাই। গাছ, তোমার জাদুর কাঁঠালটা কি তোমার কাছে এসেছে? আমার কাছে তো আসেনি, আর আসলে তো দেখতেই পারতে। তাহলে কাঁঠালটা গেল কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কাঁঠাল একা একা কোথাও যাবে না, নিশ্চয় কেউ ওকে নিয়ে গেছে। আজ তো রাত হয়ে গেছে, তাই কাল তুমি সবার বাড়ি গিয়ে খুঁজে দেখবে। আচ্ছা ঠিক আছে গাছ। এরপর শেফাও তার মেয়ে বাড়ি চলে আসে। এই জাদুর কাঁঠাল, এইবার আমাকে বিশাল একটা বাড়ি বানিয়ে দে তো, আর একটা গাড়িও দিবি। শয়তান বাঘিনী, তোর 3টা ইচ্ছে শেষ হয়ে গেছে। আমি তোর 3টা ইচ্ছাই পূরণ করেছি, কিন্তু তুই তো শেফার 3টা ইচ্ছার বেশি পূরণ করেছিস। তাহলে আমার ইচ্ছাগুলো পূরণ করছিস না কেন? শেফা অনেক ভালো শিয়ালিনী, তাই শেফার আরো ইচ্ছা আমি পূরণ করব। আর তুই অনেক খারাপ, তুই অনেক লোভী। তুই আমাকে দিয়ে তোর অসৎ ইচ্ছাগুলো পূরণ করেছিস, তাই তোর ইচ্ছা এখানেই শেষ। কাঁঠাল, তুমি এখানে? আমার সন্দেহ ঠিক ছিল, বাঘিনী ভাবি তোমাকে চুরি করে এনেছে। তাই তো আমি এখানেই খুঁজতে এসেছি। হ্যাঁ শেফালি শিয়ালিনী, বাঘিনী আমাকে চুরি করে এনেছে। একে তো আমাকে চুরি করে এনেছে, তারপর আমাকে দিয়ে তার অসৎ মনের ইচ্ছা পূরণ করে নিয়েছে। বাঘিনী অনেক লোভী, কিন্তু এবার আমি তাদেরকে শাস্তি দিব। আর তাদেরকে যা যা দিয়েছিলাম সব আমি ফিরিয়ে নিব। এই নে, তোরা শাস্তি ভোগ কর। ওরে বাবা গো, মরে গেলাম। জাদুর কাঁঠাল, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো লোভ করব না। চলো কাঁঠাল, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী কাঁঠালটিকে বাড়ি নিয়ে আসে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।